মাজি, 4 দিন ভরে পেটে একটা দানাও যায়নি। আজকে একটু খাবার মিলবে? আজও মিলবে, কালও মিলবে, রোজও মিলবে বেটা। সে একটা সাধারণ ঢাবা চালানো মহিলা ছিল, কিন্তু তার হৃদয় খুব বড় ছিল। রোজ সেই 4টে অনাথ বাচ্চাদের খাবার খাওয়ানো সে তার অভ্যাস করে নিয়েছিল। সময় চলে গেল, 20 বছর কেটে গেল। একদিন সেই ঢাবার সামনে 4টে চকচকে লাক্সারি গাড়ি এসে থামল। লোকেরা অবাক হয়ে গেল। গাড়ি থেকে নামল 4টে ধনী লোক, সোজা সেই বুড়ি মহিলার কাছে পৌঁছল। তার পায়ে ঝুঁকে গেল। মা, যদি আজ আমরা জীবিত থাকি তাহলে শুধু তোমার জন্য। সেই মুহূর্তে একটা জীবন নয়, অনেকগুলো ভাগ্য বদলে গেল। কিন্তু এই গল্প এখানেই শেষ হয় না। আসল গল্প তো এখন শুরু হয়। গোবিন্দপুরের সরু গলির মাঝে একটা ছোট্ট বাড়ি ছিল। এই বাড়িটাই ছিল মীরা আর কার্তিকের। মীরার জন্য এটা শুধু 4টে দেয়াল ছিল না, এটা তার স্বপ্নের মন্দির ছিল। কার্তিক একটা প্রাইভেট অফিসে সাধারণ ক্লার্ক ছিল। বিয়ে হয়েছে 4 বছর হয়ে গেছে। এই 4 বছরে ভালোবাসা তো অপরিসীম ছিল, কিন্তু আঙিনা খালি ছিল। সন্ধ্যা নামতে না নামতে মীরা জানালার কাছে বসে যেত। পাড়ার বাচ্চাদের খেলতে দেখত, আর তারপর অজান্তেই তার খালি কোলে হাত রাখত। কি, আমার ভাগ্য কখনো হাসবে? এক সকালে আঙিনা ঝাড়ু দিতে দিতে মীরা তিরস্কার শুনল। 4 বছর হয়ে গেছে, যদি কার্তিক কোনো এমন মেয়ের সাথে বিয়ে করত যে বংশ দিতে পারত, তাহলে আজ আমার কোলে নাতি খেলত। মীরার চোখ ভরে এলো, কিন্তু সে কিছু বলল না, চুপচাপ রান্নাঘরে চলে গেল। কার্তিক সব বুঝত। এক রাতে সে মীরার হাত ধরল আর বলল, মীরা, আমি তোমাকে এখান থেকে দূরে নিয়ে যেতে চাই, কয়েকদিন সিমলা চলো। মীরা মানা করতে চাইল, কিন্তু তার চোখে লুকানো ভালোবাসা তাকে থামাতে পারল না। সিমলার সেই 15 দিন কোনো স্বপ্নের মতো কেটে গেল। ঠান্ডা হাওয়া, বরফ ঢাকা চূড়া আর হৃদয়ে ছুঁয়ে যাওয়া স্বস্তি। সেখানে একটা পুরনো শিব মন্দিরের সিঁড়িতে তাদের দেখা হলো একটা সিদ্ধ পাহাড়ি বাবার সাথে। বাবা কিছু জড়িবুটি দিল, মাথায় হাত রাখল আর বলল, ধৈর্য রাখো বেটি, প্রকৃতি কারো কোল খালি ছাড়ে না। এখন তোমার আঙিনা খালি থাকবে না। এটা মহাদেবের ইঙ্গিত। মীরার ভিতরে আশার একটা নতুন রশ্মি জেগে উঠল। সিমলা থেকে ফিরে আসার পর জিনিসগুলো বদলে যেতে লাগল। মীরা ক্লান্তি অনুভব করতে লাগল। এক দুপুরে পরিষ্কার করতে করতে হঠাৎ চক্কর এলো আর সে পড়ে গেল। মীরা, তুমি ঠিক আছো? চলো ডাক্তারের কাছে যাই। তখনই কার্তিকের ফোনের ঘণ্টা বেজে উঠল। অফিস থেকে জরুরি কল ছিল। একটা বড় প্রজেক্ট আটকে গেছে। মীরা, আমাকে এখনই বেরোতে হবে। তুমি ট্যাক্সি করে কাছের ক্লিনিকে চলে যাও, আমি সেখানেই পৌঁছাই। মীরা একা ক্লিনিকে পৌঁছাল। পরীক্ষার পর ডাক্তার হেসে বলল, অভিনন্দন মীরাজি, তুমি মা হতে চলেছ। সেই মুহূর্তে মীরা অনুভব করল যেন সময় থেমে গেছে। চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু এই অশ্রু ব্যথার নয়, খুশির ছিল। সে কার্তিককে ফোন করল। হাইওয়েতে দ্রুত গতিতে গাড়ি চালাতে চালাতে কার্তিক ফোন তুলল। কার্তিক, আমরা মা বাবা হতে চলেছি। বাবার আশীর্বাদ সত্যি হয়ে গেছে। সত্যি মীরা? আমি দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ। আমি এক্ষুনি আসছি। আমরা দুজন মিলে এই নতুন জীবনের উৎসব করব। কার্তিক উত্তেজনায় বলছিল। বাক্যটা শেষও হয়নি। ফোনের ওকারে হঠাৎ একটা হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। তারপর লোহার সাথে লোহার টক্কর খাওয়ার ভয়ানক আওয়াজ। কার্তিক, কার্তিক! মীরা ভয় পেয়ে চিৎকার করল, কিন্তু উত্তরে শুধু নীরবতা ছিল। তখনই একটা অজানা নম্বর থেকে ফোন এলো। আপনি কি কার্তিকজির স্ত্রী? হাইওয়েতে গুরুতর দুর্ঘটনা ঘটেছে। আপনার স্বামীর গাড়ি ট্রাকের সাথে ধাক্কা খেয়েছে। কার্তিকজি আর নেই, সে সেখানেই পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সে হাসপাতালের বিছানায় ছিল। চোখ খোলা ছিল, কিন্তু শ্বাস যেন বন্ধ হয়ে গেছে। কানে এখনও কার্তিকের সেই শেষ খুশির ভরা আওয়াজ গুঞ্জরিত হচ্ছিল। দরজা খুলল। ডাক্তার ভিতরে এলো। খুবই ধীরে ধীরে স্বরে বলল, মীরাজি, নিজেকে সামলান। অত্যধিক মানসিক আঘাত আর অতিরিক্ত রক্তপাতের কারণে আমরা গর্ভ বাঁচাতে পারিনি। আপনার গর্ভপাত হয়ে গেছে। একই দিনে নিয়তি তার থেকে সবকিছু কেড়ে নিয়েছে, তার জীবনসঙ্গী আর সেই ছোট্ট স্বপ্ন। সে এখনও এই ধাক্কা থেকে উঠতেও পারেনি যে দরজা জোরে খুলল। ফুলমালা দেবী ভিতরে এলো। ছেলেকে হারানোর দুঃখ তার চোখে ছিল, কিন্তু তার থেকে অনেক বেশি ঝড় মীরার জন্য। দেখ, নিজের অভাগ্যের ফলাফল। আমার যুবক ছেলেকে গিলে খেল। আমি আগেই বলেছিলাম, এই মেয়ে আমাদের বাড়ির জন্য কাল। মাজি, এমন বলবেন না। আমার তো সবকিছু লুট হয়ে গেছে। আমি আমার বাচ্চাটাও হারিয়েছি। কোন বাচ্চা? সেটা তো আমার বংশের দীপক ছিল, যাকে তুমি জন্মানোর আগেই নিভিয়ে দিয়েছ। এখন তুমি কার্তিকের সম্পত্তির উপর চোখ রেখে বসে আছো। না, মনে রেখো, একটা অপশগুন মহিলাকে আমি আমার ছেলের উপার্জনের একটা পয়সাও ছুতে দেব না। এই বাড়ির দরজা তোমার জন্য সব সময়ের জন্য বন্ধ। 4 দিন পর হাসপাতাল থেকে ছুটি মিলল।
কিন্তু বাইরে তার জন্য কেউ অপেক্ষা করছিল না, না বাড়ি, না পরিবার, না সাহায্য। মা বাবা তো বছরের আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। সে ছেঁড়া পকেটে হাত ঢোকাল, কিছু মোড়ানো নোট বেরোল। এই সেই টাকা যা কার্তিক কখনো বলেছিল এমার্জেন্সির জন্য রেখে দাও। মীরা সেই নোটগুলোকে বুকে লাগিয়ে নিল আর রাস্তার কিনারে বসে ফুটফুট করে কাঁদতে লাগল। আমি এখন কোথায় যাব কার্তিক? মীরা শেষ পর্যন্ত শহরের রেলওয়ে স্টেশনের কাছে একটা বস্তিতে আশ্রয় নিল। শুরুর রাতগুলো মীরা মাটিতে বিছানো ছেঁড়া কম্বলে কার্তিকের পুরনো শার্টকে বুকে লাগিয়ে হাঁপাতে হাঁপাতে কাটিয়েছে। প্রত্যেক রাত একই প্রশ্ন তার মনে গুঞ্জরিত হতো, এখন আর কি? কিন্তু কয়েকদিনের মধ্যেই তাকে বুঝে গেল যে অশ্রু দিয়ে পেট ভরে না, আর দুঃখ দিয়ে জীবন চলে না। তাকে কার্তিকের একটা কথা বারবার মনে পড়তে লাগল। খাবার সময় সে হেসে বলতো, মীরা, তোমার হাতে তো অন্নপূর্ণা নিজেই নেমে আসে, এ তো স্বাদ বড় বড় হোটেলও দিতে পারে না। এই কথাগুলোই মীরার সাহস হয়ে উঠল। সে স্থির করল, যদি জীবন সবকিছু কেড়ে নিয়েছে তাহলে এখন সে নিজে কিছু তৈরি করবে। তার বাকি অলংকার বেচে সে একটা পুরনো কাঠের ঠেলা কিনল, সেটা পরিষ্কার করল, রং লাগাল, আর তার ওপর ঝুলিয়ে দিল একটা ছোট্ট বোর্ড, মীরার রান্নাঘর। যখন শহর ঘুমিয়ে থাকত, মীরার চুল্লি জ্বলে উঠত। দুপুরের জ্বালাধরা রোদে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে মজুর আর পথচারীদের সস্তা আর হৃদয় থেকে তৈরি খাবার পরিবেশন করত। কখনো নগর নিগমের লোক ঠেলা সরাতে আসত, তো কখনো মহল্লার দাদাগিরি মুফত খাবারের ধমক দিত। মীরা শুধু এটুকু বলত, আমি নিজের কেস নিজে লড়ব, আমার কারও অনুগ্রহের দরকার নেই। এক সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেছে আর আকাশে উদাসীনতা মিশতে শুরু করেছে, মীরা ঠেলা গোছাচ্ছিল। তখন তার নজর রাস্তার ওপারের পুরনো বটগাছের ওপর পড়ল। সেখানে 4টা ছোট্ট বাচ্চা একে অপরের সাথে লেগে বসেছিল। তাদের চোখ মীরার খালি পাতিলের ওপর আটকে ছিল। মীরা হাত নেড়ে তাদের কাছে ডাকল। ভয়ে ভয়ে পায়ে তারা এগিয়ে এলো। মীরা ঝুঁকে জিজ্ঞাসা করল, বেটা, এখানে একা কি করছো? বাড়ির লোক কোথায়? সবচেয়ে বড় বাচ্চাটা বলল, আম্মা মারা গেছে, বাপু কোথাও চলে গেছে, 4 দিন ধরে খাবার খুঁজছি। মীরার হৃদয় ফেটে গেল। সে এক মুহূর্তও নষ্ট না করে চুল্লি আবার জ্বালাল। গরম গরম রুটি আর ডাল পরিবেশন করল। বাচ্চারা খাবারের উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের খেতে দেখে মীরার চোখ থেকে মমতা ঝরে পড়ল। যখন পেট ভরে গেল, তখন সবচেয়ে ছোট বাচ্চাটা তার শাড়ির আঁচল ধরল। নিষ্পাপতায় জিজ্ঞাসা করল, কি কালো খাবার মিলবে? মীরা হাঁটুতে বসে গেল। 4 জনকে বুকে লাগিয়ে নিল আর বলল, হ্যাঁ বেটা, রোজ আসো। যতদিন এই মায়ের হাত চলছে তোমরা কখনো ক্ষুধার্ত হয়ে ঘুমোবে না। সেই মুহূর্তে মীরা অনুভব করল যেন কার্তিকের অসমাপ্ত স্বপ্ন আর তার হারানো বাচ্চা এই 4টা নিষ্পাপ মুখে ফিরে এসেছে। সে তাদের নাম রাখল সূর্য, বিকাশ, বিশাল আর আরব। এখন মীরার জীবনে আবার সকাল হয়েছে। সে এখন শুধু একটা অসহায় বিধবা নয়, সে 4টে অনাথ বাচ্চার মা। রাস্তার সেই কোণটা এখন শুধু দোকান নয়, বরং ভালোবাসা আর আশার ঠিকানা হয়ে উঠেছে। সময় তার গতিতে চলতে থাকল। দেখতে দেখতে 15 বছর কেটে গেল। মীরার হাত, যা কখনো কোমল ছিল, এখন চুল্লির আগুন আর মশলার গরমে শক্ত হয়ে গেছে। তার রান্নাঘর এখন পুরো এলাকার পরিচয় হয়ে উঠেছে, হাজারো ক্ষুধার্থের শেষ আশা। আর সেই 4টে বাচ্চা এখন বাচ্চা নয়, তারা পড়াশুনো করে, বুদ্ধিমান আর যোগ্য যুবক হয়ে উঠেছে। মীরা তার ক্ষুধা, তার ঘুম, তার প্রয়োজন সবকিছু বলি দিয়ে তাদের শহরের সবচেয়ে ভালো কলেজে পৌঁছে দিয়েছে। এক সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। সূর্য দৌড়ে এলো। মীরার পা ছুল, চোখে চমক ছিল। মা, আমার নির্বাচন হয়ে গেছে। আমাকে শহরের সবচেয়ে বড় ইঞ্জিনিয়ারিং কলেজে স্কলারশিপ মিলেছে। মীরার চোখে খুশির অশ্রু নেমে এলো। সে সূর্যের কপাল চুমু খেল আর বলল, আমার পুরো বিশ্বাস ছিল বেটা, তোর পরিশ্রম আর আমার দোয়া কখনো খালি যায় না। আজ যদি তোমার বাবা কার্তিক জীবিত থাকত, তাহলে তার বুক গর্বে চওড়া হয়ে যেত। বাড়িতে খুশির আলো ফিরে এসেছে। বিকাশ আইনের পড়াশোনায় নাম কামাচ্ছিল, আর বিশাল ব্যবসার দুনিয়ায় তার আলাদা পরিচয় তৈরি করতে শুরু করেছে। আরব সমাজ সেবায় চলে গেছে, কারণ সে ক্ষুধাকে সবচেয়ে কাছে থেকে দেখেছে। সেই পুরনো ধনী বিল্ডার, যার অত্যাচার কখনো কার্তিকের প্রাণ নিয়েছে আর মীরাকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এখন শহরের সবচেয়ে শক্তিশালী আর নির্দয় মানুষ হয়ে উঠেছে। তাকে ভয়ে সতর্ক করতে লাগল। যদি এই 4টা ছেলে এভাবেই এগিয়ে যায়, তাহলে একদিন আমার পাপের হিসাব নিশ্চয়ই চাইবে। ভয় তার ভিতরে ঘৃণা জন্ম দিল, আর ঘৃণা একটা নতুন ষড়যন্ত্র। এক দুপুরে যখন মীরা চুল্লিতে রুটি সেঁকছিল, তখন কিছু গুন্ডা আর ইউনিফর্মে লুকানো দুর্নীতিগ্রস্ত পুলিশ এসে পড়ল। কোনো সতর্কতা ছাড়াই ঠেলা উল্টে দিল। এ বুড়ি, এই জমি এখন মলের জন্যে কেনা হয়ে গেছে,
তোর জিনিস গোছা আর এখান থেকে চলে যা। মীরা হাত জোড় করে অনুনয় করল। সাহেব, এটাই আমার রোজগার। এই বাচ্চাদের ভবিষ্যতেই চুল্লির সাথে জড়িত। সেই রাতে মীরা তীব্র জ্বরে পুড়ছিল। একা কুঠুরিতে পড়ে সে তার ছেলেদের স্মরণ করছিল। আর সেই অন্ধকারে শহরের অন্য কোণে বিল্ডার তার ষড়যন্ত্রের সবচেয়ে বিপজ্জনক অংশ খেলছিল। সে 4 ভাইয়ের সাথে দেখা করল। মিথ্যা কাগজ, পুরনো ছবি আর বিষ ভরা কথা। যে মহিলাকে তোমরা মা মানো, সেই তোমাদের মা বাবার মৃত্যুর অপরাধী। সেই আর তার স্বামী কার্তিক তোমাদের আসল মা বাবাকে মেরেছে। সে তোমাদের শুধু তার পাপ ধোয়ার জন্যে আর তোমাদের উপার্জনে হক জমানোর জন্যে পালিয়েছে। সূর্য, বিকাশ, বিশাল আর আরব, যারা এখনও দুনিয়ার চালাকির থেকে দূরে ছিল, সেই মিথ্যাকে সত্যি মেনে নিল। বছরের ভালোবাসা মুহূর্তে ঘৃণায় বদলে গেল। সেই রাতে তারা রাগে ভরে মীরার কুঠুরিতে পৌঁছল। মীরা যেই তাদের দেখল, অসুস্থ অবস্থায়ও মুখে হাসি এলো। আমার বাচ্চারা, তোমরা এসেছ? দেখো, মা তোমাদের জন্য ক্ষীর তৈরি করেছে। কিন্তু উত্তরে সূর্য ক্ষীরের থালা পায়ে ঠেলে দিল। বাস করুন, আমাদের সব জানা হয়ে গেছে আপনি কত বড় ধোঁকাবাজ। মীরা অবাক হয়ে গেল। বিকাশ চিৎকার করল, আজ থেকে আমাদের আর আপনার সম্পর্ক শেষ। আমাদের আর অভাগ্য মুখ দেখাবেন না। বেচারারা তাদের জিনিস তুলে অন্ধকার রাতে চলে গেল। যেতে যেতে বিশাল পিছন ফিরে বলল, একদিন আমি এত বড় মানুষ হব যে আপনার এই আসলিয়তের উত্তর দিতে পারব। পরের 10 বছর মীরার জন্যে জীবিত থাকার শাস্তি হয়ে উঠল। সে আবার একা ছিল, আর আগের থেকে অনেক বেশি ভাঙা। শরীর বুড়ো হয়ে গেছে, পকেট খালি থাকত। বস্তির লোকেরা তাকে পাগল বুড়ি বলতে লাগল, কারণ সে রোজ সেই মোড়ে গিয়ে বসত যেখান থেকে তার ছেলেরা তাকে ছেড়ে চলে গেছে। তাকে এখনও বিশ্বাস ছিল, হয়তো দেরিতে সত্যি ফিরে আসবে। কার্তিকের সেই পুরনো ঘড়ি আজও মীরার কবজিতে বাঁধা থাকত। তার সুইগুলো কবে থেকে থেমে গেছে, ঠিক সেইভাবে যেন মীরার আশাগুলো। সময় চলতে থাকল, কিন্তু তার জীবনের সন্ধ্যা আরও ঘন হয়ে যেতে থাকল। এখন সে 60-এর ওপারে ছিল। চোখের আলো কমজোর হয়ে পড়েছে, পা টলতে লাগল। যে চুল্লিতে কখনো সুস্বাদু পাকান তৈরি হতো, সেখানে এখন শুধু একটা ছোট্ট মাটির পাত্র থাকত, যাতে সে 2টো শুকনো রুটি সেঁকে নিত। ওদিকে শহরের সবচেয়ে আলিশান বাড়িতে সেই শক্তিশালী বিল্ডার তার শেষ শ্বাস গুনছিল। মৃত্যুর আভাস প্রথমবার তার ভিতরে ঘুমন্ত বিবেক জাগিয়ে দিল। কাঁপা হাতে সে সূর্য, বিকাশ আর বিশালকে কাছে ডাকল। আমি তোমাদের থেকে খুব বড় মিথ্যা বলেছি। সে সত্যি উগরে দিল, মীরা তোমাদের মা বাবাকে মারেনি। সে তো তার মমতা বলি দিয়েছে, যাতে তোমরা পড়তে পারো। জমি বাড়ি সব আমি ধোকায় কেড়ে নিয়েছি। বলতে বলতে সে আলমারির চাবি তাদের হাতে দিল। ভিতরে সব আসল দলিল ছিল। সত্যি সামনে আসতেই যেন 4 জনের পায়ের তলায় মাটি সরে গেল। বিকাশ ফুটফুট করে কাঁদতে লাগল। বিশাল দেয়ালে মুষ্ঠাঘাত করল। আমরা কি করেছি? আমরা নিজের মাকে জীবিত মেরে ফেলেছি। পরের সকালে বস্তিতে একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। কাদা ভরা গলি দিয়ে 4টা কালো চকচকে রোলস রয়েস গাড়ি মীরার ভাঙা ঝুপড়ির সামনে এসে থামল। লোকেরা তাদের জায়গায় থমকে গেল। মীরা তখন ঝুপড়ির বাইরে একটা পাথরে বসেছিল, হাতে পুরনো ওড়না ছিল। সূর্য যেই তার মাকে এই অবস্থায় দেখল, সে দৌড়ে গেল, কাদায় হাঁটু গেড়ে কাঁদতে লাগল। মা, আমাকে মেরে ফেলো, আমি তোমার উপর সন্দেহ করেছি, আমি জীবিত থাকার যোগ্য নই। বিকাশ আর বিশালও সেখানে বসে গেল। 3 জন ফুটফুট করে কাঁদতে লাগল। আমি তোমাদের কবে থেকে ক্ষমা করে দিয়েছি বাচ্চারা, কিন্তু সেই দিন আমার হৃদয় ভেঙে গেছে যখন তোমরা আমার মমতার উপর বিশ্বাস করনি। আমার তোমাদের গাড়ি চাইনি, আমার শুধু তোমাদের বিশ্বাস চাই। বিশাল মাথা তার কোলে রাখল। মা, আমরা তোমাকে নিতে এসেছি। আমি সেই বিল্ডারের পুরো খানদান থেকে পাইয়ের হিসাব নেব, যে আমাদের তোমার থেকে দূর করেছে। মীরা সবাইকে তুলল, তাদের কপাল চুমু খেল আর ধীরে বলল, মা কখনো তার বাচ্চাদের থেকে ঘৃণা করতে পারে না, যত বড় ভুলই কেন না করে বসে। তারা 4 জন তাকে সাহায্য করে সেই আলিশান গাড়িগুলোর দিকে নিয়ে গেল। শহরে পৌঁছে তারা তাদের সবচেয়ে বড় বাংলোর নাম রাখল মীরা নিবাস। কিন্তু মীরা সেখানে শান্তিতে বসতে আসেনি। সে ছেলেদের বলল, যদি সত্যি প্রায়শ্চিত্ত করতে চাও, তাহলে আমার নামে একটা আশ্রম বানাও, যেখানে কোনো অনাথ বাচ্চা মায়ের থেকে বিচ্ছিন্ন না হয় আর কোনো ক্ষুধার্ত না ঘুমায়। আজ মীরা সেই মীরা মেমোরিয়াল আশ্রমের রান্নাঘর সামলায়। এখন তার কাছে 4টা নয় বরং হাজারো বাচ্চা আছে, আর তার 4টা ছেলে প্রত্যেক সন্ধ্যায় তারই হাতের সাধারণ রুটি খেতে আসে। আশ্রমের প্রধান দরজায় কার্তিকের পুরনো ছবি ঝোলানো আছে, যেন হেসে বলছে, ভালোবাসা আর সত্যতা কখনো হারে না। বন্ধুরা, তোমাদের এই গল্পটা কেমন লাগলো? তোমাদের মতামত কমেন্টে অবশ্যই বলো। পরের গল্পে দেখা হবে।